তোমরা কেমন আছো? আমাদের গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু। আমাদের এই লাইনে লাস্ট ট্রেন রাত 11:30টায়। নেহাত দৈব দুর্বিপাক না হলে লাস্ট ট্রেনে আমরা কেউ চাপি না। তা সেবার মধ্যমগ্রাম থেকে আমার এক বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলাম। তখন শীতকাল, তার ওপর ফিরতেও রাত হয়ে গেল অনেক। স্টেশনে এসে দেখি লাস্ট ট্রেন সবুজ সংকেত পেয়ে ছাড়বার উপক্রম করছে। আমি ছুটে গিয়ে একটা বগিতে উঠে পড়তেই ছেড়ে দিল ট্রেন। আমি রামরাজাতলায় নামি। হাওড়া থেকে মাত্র 2টি স্টেশন পরেই রামরাজাতলা, এমন কিছু দূরও নয়। কিন্তু মুশকিল হলো ট্রেনে উঠে সহযাত্রী হিসেবে কাউকে দেখতে না পেয়ে। পুরো বগিটা একবারে শুনশান। ভয় করতে লাগলো খুব, কেননা দিনকাল খারাপ। বিশেষ করে টিকিয়া পাড়ার সমাজ বিরোধীদের দৌরাত্ম্য খুব। যদি কেউ সেখানে ওঠে এবং বদমতলব প্রয়োগ করে তাহলে উপায়? একা আমার পক্ষে প্রতিহত করা কখনোই সম্ভব নয়। এই লাইনের ট্রেনে সময় বলে কিছু নেই, তার ওপর ধীরে চলো নীতিতে চলে। তাই ধীর শ্লথ গতিতে চলতে লাগলো ট্রেন। যেতে যেতে খানিক পরেই আলো নিভে অন্ধকার হয়ে গেল। সে কি ভীষণ অন্ধকার! এই পাওয়ার স্টেশনের আউট অফ কানেকশনের জন্য এইখানে প্রতিদিনই এরকম হয়। খানিক যাওয়ার পর আবার আপনা থেকেই আলো জ্বলে ওঠে। এবারও তাই হলো। আলো জ্বলতেই আমি অবাক বিস্ময়ে দেখলাম এক সুন্দরী মহিলা অত্যন্ত সাদামাটা পোশাক পরে কামরার মাঝামাঝি জায়গায় জানলার ধারে গালে হাত দিয়ে চুপ করে বসে আছে। ভদ্রমহিলার বয়স খুব বেশি হলেও 30-35-এর ওপরে কখনো না। এই প্রচন্ড শীতে খোলা জানলার ধারে উনি যে কি করে বসে আছেন তা ভেবে পেলাম না। সবচেয়ে রহস্যের ব্যাপার, উনি উঠলেনি বা কখন, নাকি আমার চোখের ভুল? তাড়াতাড়ি ছুটে এসে ট্রেন ধরেছি বলে আদেও কি ওকে লক্ষ্য করিনি? হয়তো তাই। তবুও আমি একা থাকায় নিঃসঙ্গতা দূর করবার জন্য আমার সিট ছেড়ে এগিয়ে গিয়ে তার মুখোমুখি বসলাম। ভদ্রমহিলা একবারও ফিরে তাকালেন না আমার দিকে। অবশেষে আমি নিজেই আলাপ জমাতে গেলাম তার সঙ্গে। বললাম, কি ব্যাপার, আপনার সঙ্গে কেউ নেই? এত রাতে একা কোথায় চলেছেন? ভদ্রমহিলা একইভাবে বসে রইলেন, কথার উত্তরই দিলেন না আমার, এমনকি আমার দিকে চেয়েও দেখলেন না পর্যন্ত। আমি আবার বললাম, কিছু মনে করবেন না, দিনকাল খারাপ তাই বলছি, আমারই একা যেতে ভয় করছে, অথচ আপনি? ভদ্রমহিলা এবারও নিশ্চুপ। ফলে আলাপ আর জমলই না। দরকারই বা কি? ট্রেন টিকিয়া পাড়ায় থামলো। এবার ভাবলাম নেমে গিয়ে গার্ড কম্পার্টমেন্টের পাশে উঠি। আবার ভাবলাম আর তো মাঝে একটা স্টেশন, তারপরেই রামরাজাতলা, একবারে সেখানেই নামবো। তাই চুপচাপ বসে রইলাম। বসে বসে ভদ্রমহিলার দিকে তাকিয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে লাগলাম। মনে মনে আহত হলাম একটু। কারোর সঙ্গে চেঁচে কথা বলতে গেলে তিনি যদি উত্তর না দেন বা এড়িয়ে যান তাহলে খুব অসম্মান বোধ হয়। যাই হোক, উনি কথা বলুন আর নাই বলুন, আমার কি এসে যায়? আমি তো মনের মধ্যে কোনো বদ উদ্দেশ্য নিয়ে কথা বলতে যাইনি। একা কোনো মহিলাকে রাতের গাড়িতে এইভাবে দেখলে কৌতূহল একটু হয় বই কি, বিশেষ করে উনি যখন একজন ভদ্র মহিলা। সিগন্যাল না পেয়ে ট্রেন দাসনগরে ঢোকার মুখেই থেমে গেল। সেও প্রায় 10 মিনিট। দাসনগর পেরিয়ে রামরাজাতলায় ঢোকার মুখে বেলতলা ক্রসিং এ আবার একবার, তারপর রামরাজাতলা। রামরাজাতলা পার হতেই সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছাড়া মাত্রই আমার খেয়াল হলো, এ কোথায় চলেছি আমি? আমার তো রামরাজাতলায় নামবার কথা। ওই মহিলার দিকে মনোনিবেশ করায়
এমনই অন্যমনস্ক হয়ে পড়েছিলাম যে নিজের স্টেশনই ছেড়ে এলাম। আমি কোন রকম চিন্তা ভাবনা না করে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গেলাম। যেই না নামতে যাব অমনি হঠাৎই সেই ভদ্রমহিলা উঠে এসে একটা হাত ধরে টান দিয়েছেন আমায়। ট্রেন তখন প্ল্যাটফর্মের বাইরে। আমি খুবই বিরক্ত হয়ে বললাম, দিলেন তো আমার নামার সুযোগটা নষ্ট করে, এখন আমি কি করব? সাঁতরাগাছিতে নামলে যেভাবেই হোক পাড়ার ভেতর দিয়ে কুকুরে তাড়া খেয়েও হেঁটেও আমি বাড়ি পৌঁছাতে পারতাম। এখন আমার সেই উপায়টুকুও রইল না। ভদ্রমহিলা আমার কথার উত্তর না দিয়ে আবার গিয়ে বসলেন সেই জানলার ধারে। আমি প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে মৌরি গ্রামে নেমে পড়লাম। ট্রেন চলে গেলে আপ প্ল্যাটফর্ম থেকে ডাউন প্ল্যাটফর্মে এসে স্টেশন মাস্টারের ঘরের দিকে গেলাম। আজ রাতে হাওড়া যাওয়ার আর কোনো ট্রেন নেই, ফলে বাধ্য হয়েই এখানে রাত কাটাতে হবে। একেবারে শেষ রাতে একটা লোকাল আছে অবশ্য, সেও তো 3-4 ঘন্টার ব্যাপার। আমি স্টেশন মাস্টারের কাছে গিয়ে আমার অবস্থার কথা জানিয়ে রাতটুকুর মতো আশ্রয় চাইলাম। ভদ্রলোক আমাকে বিমুখ করেননি, তার ঘরে একটু বসবার ব্যবস্থা করে দিলেন। সারা রাত সেই দুঃসহ শীতে মশার কামড় খেয়ে কি করে যে কাটলো আমার মতো অবস্থায় যিনি পড়েছেন তিনিই একমাত্র জানেন। বহু কষ্টে 3-4 ঘন্টা অপেক্ষা করবার পর শেষ রাতে একটা মেচেদা লোকাল পেয়ে গেলাম। যাই হোক, আসল ব্যাপারটা বাড়িতে আমি সম্পূর্ণ চেপে গেলাম। বললাম কাল রাতে ফিরতে দেরি হওয়ায় লাস্ট ট্রেনটা একটুর জন্য মিস করি, তাই সারা রাত হাওড়া স্টেশনে পড়ে থেকে ভোরের প্রথম ট্রেনেই আসছি। এই বলে শুয়ে তেরে একটা ঘুম দিয়ে শরীরটাকে ঝরঝরে করে নিলাম। এই কাহিনীর এখানেই সমাপ্তি ঘটলে এটার গল্প হতো না। এই ঘটনার কিছুদিন পরেই টিকিয়াপাড়ার কাছে নটবরপাল রোডে একটি বাড়িতে আমার ভাগিনের জন্য মেয়ে দেখতে গেলাম। মেয়েটি সুন্দরী না হলেও চলনসই। আমাদের পছন্দ হওয়ার ব্যাপারটা ওদের জানিয়ে দিলাম। আমাদের মতামত জেনে কন্যা পক্ষের লোকেরা পরমানন্দে দোতলায় নিয়ে গেলেন মিষ্টি মুখ করাতে। এমন সময় হঠাৎ লোডশেডিং, অন্ধকারে ভরে গেল চারদিক। আর ঠিক তখনই যা দেখলাম তাতে সারা গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। পরের দেয়ালের মাঝামাঝি জায়গায় একটা ছবি টাঙানো ছিল। সেই অন্ধকারেও ছবিটা কিরকম যেন স্পষ্ট হয়ে উঠল। দেখলাম এই ছবি আর কারো নয়, সে রাতে ট্রেনের কামরায় দেখা সেই ভদ্রমহিলা। সবচেয়ে আশ্চর্য, ছবির মুখ আমার দিকে তাকিয়ে হাসছে, তার চোখে পাতা নড়ছে, ঠোঁট দুটো নড়ছে, আর কিছু আমার মনে নেই। সামান্য কিছুক্ষণের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম। পরে অবশ্য জেনেছিলাম ওই ভদ্রমহিলা মেয়েটির মা। বছরখানেক আগে মানসিক ভারসাম্য হারিয়ে টিকিয়াপাড়ার কাঠশেডের কাছে ট্রেন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। বলা বাহুল্য, এরপরে ওই বাড়িতে আমার ভাগ্নির বিয়ের ব্যাপারটা আমরাই বাতিল করে দিয়েছিলাম।